কিরে আশা তুই এখানে? মা কই? মার কি হয়েছে? মার আবার কি হইব? মা তো আমার ঘরেই আছে। আমি তোর কথা বিশ্বাস করি না। মার নিশ্চয়ই কিছু হয়েছে, নাহলে আমার জরুরি খবর দিল কেন? মা, ও মা, মা। আইসাস তুমি তো মার জন্য একদম পেরেশান হয়ে গেছিলা। কই, আমার তো কিছুই হয় নাই, সে তো সুস্থই আছে। মানে কি তুমি কিছু আমি অসুস্থ হয়ে যাই? আপনি অসুস্থ হন সেটা আমি কেন চাবো? 2 দিনও হয় নাই আমার বাপের বাড়ি গেলাম আপনার ছেলেরই নিয়ে। এর মধ্যে বাড়িতে কি এমন ঘটলো যে আমাদের জরুরিভাবে বাড়িতে আসতে বললেন? হ মা, কত কি হয়েছে? শাহিদ, একটা সুখবর আছে। কি কও? কিসব খবর? আরে আমি আশার বিয়া ঠিক করে ফেলেছি তো। এটা তুমি কি কইতেছো মা? আশা আমার একমাত্র ছোট বোন। আমি বাড়ি থেকে যাইতে না যাইতে আমার না জানায় তুমি তার বিয়া ঠিক করে ফেলাইছো? আরে হঠাৎ করে তো রাখলি ম্যাচ আছি, ছেলের সাথে করে নিয়ে এসে আশা দেখানোর লেগা। ছেলের নাম সেলিম, সরকারি চাকরি করে। দেখতো মাশাআল্লাহ খুব সুন্দর। আমাদের আশারে তার খুব পছন্দ হয়েছে। এমন ছেলে তো হাতছাড়া করতে পারি নাই বাজান, তাই তাড়াতাড়ি বিয়াটা ঠিক করে ফেলাইছি। তাছাড়া ছেলে তো তেমন কিছু চাই নাই, সরকারি চাকরি করে তো, তাই অফিসে যাওয়া আসার লেগে একটা মোটরসাইকেল চাইছে। আর আশারে একটু কানে গলায় একটু স্বর্ণের জিনিস চাইছে। আর একটু ভালো করে অনুষ্ঠানটা করলেই হইব। মা, মোটরসাইকেলের দাম কত তুমি জানো? একটা মোটরসাইকেল কিনতে কমপক্ষে 1.5-2 লাখ টাকা লাগবে। বিয়ের অনুষ্ঠান, স্বর্ণ গয়না এগুলো কিনতে 5-6 লাখ টাকার মতো লেগে যাবে। আব্বা মারা যাওয়ার পর একটা মুদি দোকান দিয়ে কোনোভাবে সংসার চালাইতেছে। তাছাড়া 1 বছর হলো আমি বিয়ে করছি, এখন এত টাকা আমি কই পাবো? এই জন্য তো কইছিলাম যে বোনের বিয়া না দিয়ে নিজে আগে বিয়া করিস না। না, ওই মেয়ের প্রেমে পড়ে তাকে পাগল হয়ে বিয়া করে নিয়ে আইলি। আমি এখন এসব বুঝি না। আমার মায়ের বিয়ে ঠিক করছি, আমি জানি না যেখান থেকে পারে টাকা জোগাড় করা, আমি ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। আম্মা, 1 টাকা 2 টাকা তো ব্যাপার না, 5-6 লাখ টাকার ব্যাপার। এত টাকা আপনার ছেলে কই থেকে ম্যানেজ করবো? কেন, তোমার বাপে দিব? আম্মা, আপনি এটা কি ধরনের কথা কইলেন? আপনার মায়ের বিয়ে হইতাছে, আমার বাপে টাকা দিব কেন? আচ্ছা, আমার পোলায় যে তোমারে বিয়া করছে, বিয়ার সময় কি তোমার বাপের কাছে আমরা যৌতুক নিছি? এখন আমার মাইয়ার বিয়া, তোমার বাপেরে বলো 2-3 লাখ টাকা দিয়ে একটু সহযোগিতা করতে, পরে যখন আমার পোলায় কামাই রোজগার করতে পারবো তখন তোমার দিয়ে দিব। অসম্ভব, আমার বাপে 1 টাকাও দিতে পারবো না। আপনাকে টাকা পয়সা লাগলে আপনারা জমি জমা বাড়িঘর বিক্রি করে টাকার ব্যবস্থা করেন। দেখছ তোর বউ কি কয়? বাড়িঘর বিক্রি করার কথা কইতাছে। পীড়িত করে এখন মজাটা বুঝতেছিস না? আরো বুঝবি। যে মাইয়া বিয়ে করছ তুই মরণের সময় ওর বাপে তোর মুখে 1 গ্লাস পানিও দিব না। মা, বাদ দাও তো এইসব কথা, ভাল লাগে না এইসব। আর কবে বিয়া ঠিক করছো? আগামী বৃহস্পতিবারে হলুদ আর শুক্রবারে বিয়া। কি কও মা? আর তোমার তো 4 দিন বাকি। এত অল্প সময়ের মধ্যে আমি এত টাকা পয়সা, এত আয়োজন কেমনে কি ম্যানেজ করুম? তুমি একটু সময় নিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করবে না? আরে ছেলে তো সরকারি চাকরি করে, একটু দেরি হয়ে গেলে ছেলের আবার হাতছাড়া হয়ে যাবো না। এই জন্যই তাড়াতাড়ি করে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছি। যাই হোক, এত কথা আমি শুনতে চাই না। আমি এই ছেলের সঙ্গে আমার মেয়ে ধুমধামের সঙ্গে বিয়ে দিব। তুই যেখান থেকে পারিস টাকা জোগাড় কর। ভাইজান, যেমনি পারো টাকা জোগাড় করো। ছেলেটার আমার খুব পছন্দ হয়েছে, আমি ওনারই বিয়ে করতে চাই। হয় মুখে কাঁচা হলুদ মাখছস? না না, মাখি নেই। আরে কাঁচা হলুদ দিলে তো সুন্দর হবে, চেহারাটা আরো ফর্সা হইব। আমি বাইতে দিতেছি, কাঁচা হলদি মাখলে মুখটা আরো ফর্সা হইব, বুঝছ না? আয়। খবরদার, আমার আব্বার কাছে যদি 1 টাকা চাও না, তোমার কিন্তু আমি খবর করে দিই। শাহিন, এদের এই লিস্টের মধ্যে যে সদাইগুলা লেখা আছে ওই সদাইগুলা দি দিতেছি। শুভ, এটি যেহেতু চাচা আপনি আসছেন খুব ভালো হয়েছে। আমি তো মনে মনে আপনারই খুঁজতেছিলাম। কেন আমার খুঁজতেছস কেন? চাচা, আগামী শুক্রবার বাদ জুম্মা আমার ছোট বোন আসার বিয়া, আপনি অবশ্যই আসবেন। 4টা ডাল ভাত খেয়ে দেবেন আর আমার বোনের জন্য দোয়া করে দেবেন। আলহামদুলিল্লাহ, শুনে আমি খুব খুশি হইলাম। ঠিক আছে, আসমুনে। চাচা, আরেকটা কথা, বোনের বিয়া বুঝনি তো, অনেক খরচ, মেহমানদারি, স্বর্ণ গয়না, আর ছেলের একটা মোটরসাইকেল কিনে দিতে হইব। অনেক টাকার দরকার, আমার কাছে তো ক্যাশ টাকা নাই।
আপনি যদি আমার একটু উপকার করেন, 1 লাখ টাকা ধার দেন, আমি কথা দিতেছি ছোট বোনের বিয়ার 3 মাসের মধ্যে আমি পুরো টাকা দিয়ে দেবো আপনাকে। টাকা ধার দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত চাচা? তোর এই দোকান আমার কাছে বন্ধক রাখা লাগবে। কি বলতেছেন? দোকান বন্ধক রাখতে হইব কেন? আরে হিসাব তো খুব সোজা। আমি অনেক লোকের টাকা দিছি, অনেকে আমার সাথে বাটপারি করছে, এই জন্য হায়াত মতো কম যায় না। সময় মতন যদি তুই আমার টাকাটা ফেরত না দিতে পারো, তাহলে তোর এই দোকানটা আমি দখল করে ফেলাম। তুই এই শর্তে রাজি থাকলে ক, আমি তোর টাকা দিতেছি। ঠিক আছে চাচা, দরকার হলে আমি দোকান বন্ধক রাখুন, তো আমার 1 লাখ টাকা ধার দেন, না হলে আমার বোনটি বিয়ে দিতে পারবো না। ঠিক আছে, আজকে বিকালে এই দোকানের কাগজপাতি নিয়ে আমার বাড়িতে আসো, আমি তোর টাকা দিয়ে দেবো। ঠিক আছে চাচা, অনেক বড় উপকার করলেন। এই সদাই দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন, বিয়ে সাহেব আপনার চেয়ার নিয়ে বসেন। না না, ঠিক আছে ঠিক আছে। বেন সাহেব, বিয়া ঠিক করার সময় আপনার লগে কি কথা হয়েছিল মনে আছে না? কি কথা হয়েছিল আমি ঠিক মনে করতে পারতেছি না। না, ওই যে মায়ের গয়নাগাটি সব দিয়া দিবেন আর একটা হুন্ডা দিবেন, কিন্তু গয়নাগাটি তো কোনো কিছু দেখতেছি না, কান গলা হাত সবই তো খালি, কিন্তু হুন্ডাটা তো সামনের পরেই আছে। টেনশন করেন না বিয়ে, সব আছে। আসলে আমার পোলার কাছে আছে। আরে বেআইন সাহেব, আপনি এটা কি কথা কইলেন? মায়ের বিয়ে হইব আর গয়নাগাটি পোলার কাছে? যান যান যান, পোলার কাছে গয়নাগাটি আইনা মায়েরে পরাইয়া দেন। হ্যাঁ আমি আনতেছি আনতেছি। বসো মা, সবাই বসো। কি ব্যাপার, বসে রয়েছো কেন? আমি তো রেডি হয়ে গেছি, বাইরে মেহমান সবাই চলে আসছে। চলো বাইরে চলো, না হলে আবার আম্মা রাগারাগি করবো। আসো। ভালো লাগতেছে না কোনো কিছু। হয়েছেটা কি? শাহিন, কি রে, এটা বিয়া বাড়ি, কত মেহমান আইসি বাইরে। হ্যাঁ বই রয়েছে, তুই ঘরের মধ্যে বই রয়েছিস কেন ওখানে না যায়? কি হয়েছে কি তোর? নাকি তোর বউ না করছে যাইতে? মা কথায় কথায় বকুল টেনো না তো, যৌতুক দিয়ে ছোট বোনের বিয়ে দিতেছি, এটা ভাবতে আমার লজ্জা লাগতেছে। আমার মাইয়ের জামাই একটা সরকারি চাকরি করে, তারা আমরা খুশি হয়ে একটা উপহার দিতেছি, একটা হুন্ডা দিতেছি, কিছু গয়না দিতেছি। তুই যৌতুক কস কেন? এটা তো উপহার। আম্মা, উপহার করে ধামাচাপা দিয়া লাভ নাই, এটা যৌতুকই। কারণ তারা এটার জন্য যে প্রেশার দিতেছে, উপহার হলে কি এই প্রেশার দিত? আপনি যা দিতেন তাতেই খুশি হয়ে যাইতো। তুমি চুপ করো। তুমি যে আমার পড়ারে খুব বুদ্ধি দাও সে আমি ভালো করেই জানি। আমার মায়ের কান গলা খালি কেন? তুমি সাজগোজ করাবার সময় গয়নাগাটি পরাই দাও না? আম্মা, গয়নাগাটি আমি কইতে পরামো, আপনি তো গয়নাগাটি দেন নাই। আমি গয়নাগাটি করতে কি দেবো? কি রে শাহিন, পোলার মাই যে গয়নাগাটি চাইছে তো আমি কইছি না? কি তুই কিনস না এই গয়না? মা, দোকান বন্ধক রেখে ধার দেনা করে কোনো রকম 3 লাখ টাকা জোগাড় করছি। মোটর সাইকেল কিনতে গিয়ে 2 লাখ টাকা শেষ হয়ে গেছে, আর 1 লাখ টাকা দিয়ে অনুষ্ঠান খাওয়া দাওয়ার আয়োজন করছি। আর টাকা জোগাড় করতে পারি নাই, তাই গয়নাগাটিও কিনি নেই। হায় আল্লাহ, কি কস তুই? তুই গয়নাগাটি কিনস নাই? আর গয়নাগাটি না আমার মায়ের বিয়েই হইব না। আম্মা, আপনি না কইলেন এগুলো উপহার হিসেবে দিতেছেন? উপহার হিসেবে আমরা যা পারছি দিছি, এখন গয়নাগাটি না দিলে বিয়ে হইব না কেন? এই তুমি কথা কইতেছ কেন? তুই চুপ করে থাকো। এই আমি জানি না, আমি কিচ্ছু বুঝি না। আমার মাইয়ার বিয়া, আমার মাইয়ার বিয়া আজকে গয়নাগাটি দিয়েই হইব। তুই যেখান থেকে পারস গয়নাগাটি জোগাড় করে আনবি। মা, আমি তো জোগাড় করতে পারি নাই, কি করব? ওখানে যদি আমি গয়নাগাটি না দিতে পারি তাহলে এতগুলো মাসের সাথে মান সম্মান থাকবো? আমার মাইয়ার বিয়াতে এক্ষুনি তোর গয়নাগাটি জোগাড় করতে হইব। মা, আমি তো চেষ্টা করছি গয়না কেনার টাকা জোগাড় করতে, কিন্তু পারি নাই। তুমি একটা কাজ করো, ওনাদের কাছ থেকে 15-20 দিনের সময় নাও। 15-20 দিন পরে আমি টাকা জোগাড় করে যতটুকু পারি গয়নাগাটি কিনে দেবো। না না, আমি 15-20 দিনের সময় নিতে পারব না। তুই যখন গয়নাগাটি কিনে টাকা জোগাড় করতে পারস নাই, তখন তোর বউর গায়ের গয়না খুলে দিতে কর। আম্মা, আপনি এগুলো কি কইতেছেন? আমার গয়না আমি খুলে দিমু কেন? এগুলো তো আপনার পোলা আমারে কিনা দেয় নাই, আমার বাপের বাড়ির থেকে বিয়ার সময় দিছে। আমার গয়না আমি দিতে পারব না, এইসব কথা কইেন না। দেখো বৌমা, এখন গয়নাগাটি দিতে না পারলে আমার মাইয়াটার বিয়া হইব না। আর শাহিন তো কইলই 15-20 দিন পরে টাকা জোগাড় করে তোমার গয়নাগাটি কিনে দিব।
তুমি 15 দিনে লেগে আপাতত গয়নাগাটি দাও, আমার মায়ের বিয়েটা হয়ে যাক, এরপরে যখন শাইন গয়নাগাটি কিনে দিব তখন ওইটি আমার মায়ের দিয়া তোমারটা আমি ফেরত এনে দিব। না না আম্মা, আমি এটি দিতে পারুম না। এই গয়নাগাটি আমার অনেক শখের, আমি একদিনের লেগেও দিতে পারুম না। তাছাড়া ওই বাড়িতে যাওয়ার পর যদি আমার গয়নাগাটির ক্ষতি হয়ে যায়, আমি পারুম না দিতে। ঠিক কইলা, তুমি গয়নাগাটি দিতে পারবা না, তাহলে একটা কথা শুনে রাখো, আজকে যদি গয়নার কারণে আমার মাইয়ার বিয়া ভাঙ্গিয়া যায়, তাহলে আমরা মা মাইয়া দুজনে গলায় ফাঁসি দেবো। তখন থাকো থাকো তোমার গয়না নিয়া। মা, তোর আল্লাহর দোহাই লাগে, এসব কথা কইও না। বকুল, আমি তোমার কাছে হাত জোর করে কইতাছি, তুমি গয়না খুলে দিয়ে দাও। দেখো, এতগুলো মানুষের সামনে আমাদের অসম্মান করো না। এই বিয়েটা ভাঙ্গা যায় কিনা আমি চাই না। দরকার হলে আমি আমার শরীরে রক্ত বেচা হলে তোমার গয়না কিনে দেবো, তুমি গয়নাটা দিয়ে দাও। কাজী সাহেব, তাহলে আর দেরি কেন, এবার বিয়ার কার্যক্রম শুরু করেন। দাঁড়ান কাজী সাহেব। মা, বিয়া শুরু করার আগে কাবিনের ব্যাপারটা ভাঙ্গে নিলে ভালো হতো না? বাবাজি, এটা তুমি কি কইলা? এই কাবিনের ব্যাপারে তো আগেই কথা হয়েছে 1 লক্ষ টাকা। কি বলেন তাও সাহেব? আজকালকার দিনে কি 1 লাখ টাকা কাবিনে বিয়া হয়? আমার বোনের বিয়ার কাবিন হইব 5 লাখ টাকা। 5 লাখ টাকা? অসম্ভব। 1 লাখ টাকার বেশি 1 পয়সা কাবিন হইব না। আমিও আমার বোনের 5 লাখ টাকা কাবিন ছাড়া বিয়া দিব না। বাবজান, এখানে ছেলে বিয়ে করায় আমি বউ মানিতে আসছি, আমি কিন্তু টাকা দিয়ে বউ কিনতে আসি নাই। বিয়ান, জি বলেন। আপনার পোলা কইতাছে যে 5 লাখ টাকা কাবিন না দিলে বোনরে বিয়া দিব না। তা আমিও আপনারে কইতাছি যে 5 লাখ টাকা যদি কাবিন দিতে হয়, আমার পোলারে এখানে বিয়া করাম। বিয়ান বিয়ান, এ মাথা গরম করেন না। শোনেন, আচ্ছা কাবিনে কি আমার মায়ের ভাত খাইবো? ভাত খাইবো তো জামাই। এনে 1 লাখ না 5 লাখতে কিছু আসে যায় না। আচ্ছা, ওরা দুজনটা পছন্দ করে বিয়ে করতেছে, তুই কাবিনের কথা কইতেছিস কেন? তোর বিয়ার কাবিন কত হইছে সেটা আমি জানি, কইছে তোমারে? আচ্ছা চুপ থাক, আমার মায়ের বিয়ার মধ্যে কত দিলাম না দিল এটা নিয়ে মাথা কামাইস না। তা ঠিক আছে বিয়ান সাহেব, আপনি ওই কাজী সাহেবের কোন বিয়ের কার্যক্রম শুরু করতে 1 লাখ টাকায় সই। আলহামদুলিল্লাহ। যেইখানে তোমার কথার কোনো মূল্য নাই, সেইখানে কথা কইতে যাও কেন? তোমার আম্মা কথা কইতেছে, তারই কথা কইতে দাও। কাজী সাহেব, আপনি বিয়ার ইয়া শুরু করেন। দেশটা মোদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। কি বললে জামাই বাবাজি? তোমরা রওনা দিয়ে দিচ্ছ? আসো বাবাজি, সাবধানে আইসো। হ্যাঁ রাখি। এই, তোমার ঝাড়ু দেওয়া এখনো শেষ হয় নাই? আমার মেয়ে আর মেয়ে জামাই বাড়ি থেকে রওনা হয়ে গেছে। হ্যাঁ, তো তুই রান্না বসাবে কোন সময়? আম্মা, আপনার ছেলে তো বাজার নিয়ে আসে নাই, বাজার নিয়ে আসুক তারপর রান্না বসা মনে। এটা কোনো কথা হইলো? বাহানা তো খুব ভালোই জানো। বাজার নাইতে কি হয়েছে, বাজার তো বইতে পারতা, আর পিঠাই নাস্তা বানাইতে পারতা। দেখো, ওরা আর লগে লগে যদি আমি নাস্তা না দিতে পারি তাহলে কিন্তু ওর খবর আছে। আম্মা, খবর আছে মানে কি? কি কথা? এই বাজার করে নিয়ে আসছি, তাড়াতাড়ি রান্না বসে দাও না। এই কি, তুই ফার্মের মুরগি আনছ? কেন দেশি মুরগি আনতে পারলি না? মা, বাজারে দেশি মুরগি পাই নাই, এই জন্য ফার্মের মুরগি নিয়ে আসছি।
আচ্ছা তোর কি মাথা খারাপ হয়েছে? আমার মেয়ের জামাই সরকারি চাকরি করে, সে কি ফার্মের মুরগিতে ভাত খাইব? আচ্ছা আমি কেমনে ফার্মের মুরগি মাংস জামাইয়ের সামনে দিমু? তোর আক্কেল পছন্দ কবে রে? মা ফার্মের মুরগি খাইবো না কেন? বিয়ার পরের দিন তো আমরা তাগো বাড়িতে বেড়াতে গেছিলাম, তারা তো ফার্মের মুরগি দিয়ে আমাদের খাইতে দিচ্ছে। আচ্ছা তারা যে আমাকে ফার্মের মুরগি দিয়ে খাওয়ায়, আমরা রান্না বান্না করুক, এটা খাক, তারপরে বিকালে টাকার ব্যবস্থা কইরা ইলিশ মাছ খাসির মাংস নিয়ে মনে এখন মেয়া বানাইবো, চিল্লাপালা করো না তো। ঠিক আছে, এখন আমি আর কিছু কইলাম না। রাইতের বেলা আমার জামাই কইলাম খাসি মাংস আর ইলিশ মাছ দিয়ে ভাত খাইতে পারলি ওই বোমা, তরকারির মধ্যে তেল জাল কম দিবা। আমার জামাই কইলাম তেল জাল বেশি পছন্দ করে না, আর ভালো করে পাক করবা যাতে আমার মেয়ের জামাই মজা করে খাইতে পারে। যাও তাড়াতাড়ি পাক শাক শেষ করো, ওরা তোমার বাড়ির কাছে আইয়া পড়ছে। তাড়াতাড়ি ভাত শাক করতে পারো না, তাড়াতাড়ি রান্না আমার রান্নান ভালো হয় না। আয় আহ বাজার নিয়ে আহ। তুই আবার কই যাস? বাজারে দিয়ে আসি। আচ্ছা দিয়ে আয়, দুইটা ডাব পেরে লই আয়, ওরা আউনে লেভেলে ডাব দেওয়ান লাগবো, এই গরমের মধ্যে আইতাছে। দেখি কোন হানে আছে দেখি। বাচ্চা থাকো বাজার, বাচ্চা থাকো, পথে কোনো অসুবিধা হয়নি তো? না না আমার কোনো অসুবিধা হয় না। আম্মা কেমন আছো? আছি, এতক্ষণ তো ভালো ছিলাম না তোমাদের জন্য, যেই দেখছি তোমাদেরকে এখন ভালো লাগতেছে। ওরে আল্লাহ, দেখো তো আমার বাজান গাইমা কি অবস্থা হয়েছে, দেখি গামটা মুছা দেই। যে গরম পড়ছে আম্মা। আসলে গরম পড়ছে বাজান, ডাব খাওয়াই দেবো। ভাইজান, ভাবি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো সেলিম? জি, আমি ভালো আছি। কিরাশা তুই কেমন আছোস? ভাইজান আমি অনেক ভালো আছি। ভাবি অটো থেকে ব্যাগটা নামাও, গরম লাগতেছে, চলো ভিতরে চলো। আরে কি কও, অটো ভাড়াটা দিয়ে নেই? কি কও জামাই, তুমি কেন অটো ভাড়া দিবা? শাহিন অটো ভাড়াটা দিয়ে দি। আম্মা কি কোন, ভাইজান ভাড়া দিব কেন? আমি দিতেছি। আরে না, তোমার ভাড়া দেওয়া লাগবে না, ভাইজানই ভাড়াটা দিব। তুমিও দেখি আম্মার মতো কথা কও। আমরা আইছি অটোতে, আমি ভাড়া দিই, ভাইজান দিব কেন? আমার বলা জীবনে কোনোদিন তোর পকেটে টাকা খরচ হতে দিব না। তুমি হইলে ওর বোনের জামাই, তুমি কেন টাকা খরচ করবা? আই শাহিন দে, ভাড়াটা দিয়ে দে। সেলিম তোমরা যাও, বাড়িতে যাও, আমি ভাড়া দিতেছি। কিন্তু ভাইজান। আরে দূর, আর কিন্তু কিন্তু করো তো, গরম লাগতেছে অনেক। ভাবি তুমি কি আমার রুমের বিছানাটা গুছিয়ে রাখছিলা? হ, তোমার ঘরের বিছানা গুছিয়ে রাখছি। যাও দুলা ভাইরে নিয়ে গিয়া বসে রেস্ট করো। আসো আসো, বাজার ভিতরে আসো, আসো আসো আসেন। আয়। ভাই ভাড়াটা দেন। কত হয়েছে ভাড়া? 500 টাকা। কি বলেন? রসুলপুর থেকে এখানে ভাড়া তো 150 টাকা, আপনি 500 টাকা চান কে? ভাই ঠিকই কইছেন, ভাড়া 150 টাকা। রাস্তায় এসে আপনার বোন জামাই আমার এতে 350 টাকা নিছিল এক প্যাকেট সিগারেট কেনার লাগে, হের কাছে বাংতি ছিল না। এই 350 টাকা সহ 500 টাকা। আমি খারাপ আছো কেন? তোমার বনজামের সিগারেটের খরচও দাও তুমি। জামাই বাবাজি, জি রান্না বান্না কেমন হয়েছে? সব ঠিকঠাক আছে তো? জি আম্মা, সব ঠিকঠাক আছে। রান্না বান্না মাসাল্লাহ খুব ভালো হয়েছে। রান্না যখন ভালো হয়েছে তখন পেট ভরে খাও। আচ্ছা তোমার এই মাছের মাথাটা দিই, মাছের মাথা রাখো বাবা। আম্মা আপনি কি 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 আমারে দিলেন, ভাইজানরে দিতেন। মাছের মাথাটা তুমিই খাও। তাছাড়া তুমি সরকারি চাকরি করো, সরকারি চাকরি করলে মাথায় বুদ্ধি দরকার আছে, আর মাছের মাথা খেলে মাথায় বুদ্ধি হয়। হ্যাঁ করে দোকানদারি, মুদির দোকানদারি, হ্যাঁ মাথার বুদ্ধির কি দরকার আছে? তোমার প্লেট তো খালি, একটু গরুর মাংস দিব। আচ্ছা দেও, দাঁড়াও, আগে আমি উপর থেকে একটু মাংস জামাইরে দিয়ে লই। জামাই তো আবার জোলমোল খাইতে পারে না, বুঝছো না? বাবা একটু মাংস নাও, একটু মাংস খাও, গরুর মাংসটা খাও। আম্মা আপনি আমারে গরুর মাংস দিতে গেলেন কেন? ভাইজান চাইছে ভাইজানরে দিতেন। হ্যাঁ ও খাইব না, আছে আরো আছে। আমার মাংস তো আর নাই, এখানে খালি হাড্ডি আর আলু আছে। হায় হায়, কোন কি ভাইজান, তাহলে আপনি আমার প্লেট থেকে 2 পিস গরুর মাংস নেন। আরে না না, আমার তো অ্যালার্জি সমস্যা আছে, গরুর মাংস খুব একটা খেতে পারি না। বকুল আমার এক পিস মাছ দাও তো। ভাবি আমার এক পিস মাছ দাও, মাছটা অনেক মজা হয়েছে। নে নে, ওরে দাও দাও দাও। জামাই তুমি এই মাছের পিসটা খাও, যে দিবেন? হ্যাঁ খুব মজা হয়েছে, দেখো খাই দেখো। আম্মা
দুলা ভাইরে তো মাছের মাথা দিছেন, আবার মাছের টুকরা দিলেন যে। আপনার ছেলে তো মাছ খাইতে চাইছিল, উনি এখন কি খাইব? আরে মাছের মাথা দিছি, মাছের টুকরা দিছি। শাহিন, তুই না ফার্মের মুরগি পছন্দ করস, তুই মুরগির মাংস দিয়ে একটু ভাত খা। না মা, মুরগির মাংস দিয়ে আমার খাইতে ইচ্ছা করতেছে না, আমি ডাল দিয়ে খাই। বকুল, ডাল দাও। হ্যাঁ, ডাল দিয়ে খা। দাও বৌমা, ওর ডাল দাও। দাও তো, ওর ডাল দাও। কি ব্যাপার ভাবি চলে গেল, খাওয়া শেষ করবো না? খাইলে খাক, না খেলে না খাক, তোমার তো দরকার আছে। খাওয়ার সময় এত কথা কইতো না, খাবার গলা আটকে খাবো। তুমি তো ঘামতেছো কেন? আল্লাহ, এই শাহিন, ওই ওই পাখাটা ওখানে আছে, দে তো, ওরা বাতাস করি। ওই যে ওই পাখাটা আছে, দে। আম্মা, ভাবির হাতের ডাল কোনটা বেশি মজা, পাতলাটা না ঘনটা? তুমি খাই নাও, তারপর আমি ডাল দিব না তোমার, তুমি বিশ্বাস করো। ভাত দিব আর কি ব্যাপার, তুমি না খেয়ে উঠে চলে আসলা? আসলে তুমি কি মনে করলো? কে কি মনে করলো সেটাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার মা কি শুরু করছিল দেখছো তুমি? শাহিন, এই ভিতরে আসুন। মা আসো। কিছু বলবা? আর শোন, একটা কথা কই। বিয়ার পরে জামাই প্রথম আমাদের বাড়িতে আইছে, সে আবার সরকারি চাকরিও করে। তার একটা কমপ্লিট স্যুট দেওয়ার দরকার না? তার মায়ের 2টা শাড়ি আর তার বাপেরে বেশি রাত জাগলে আবার তোমার শরীর খারাপ করবো। যা উঠো, তাহলে যাই ভাইজান, যাই। যা সে চলো। শোন, জামাই করলাম 3 দিন থাকবো, এই 3 দিনের মধ্যে কমপ্লিট স্যুট বানাই না দে, তা না হলে কিন্তু সমান সমান কিচ্ছুই থাকবো না। শোনো বৌমা, একটু সকাল সকালে উঠতে জামাই লেগে নাস্তা বানাই, তোমার তো আবার 8টার আগে ঘুরু ভাঙে না। বকুল, কি ব্যাপার, কি হলো? বাইরে আসলে কেন? একটা কথা মানে সত্যি করে কও তো, তুমি কি তোমার মায়ের আপন সন্তান, গর্ভের সন্তান, নাকি তোমার ছোটবেলায় পালকান ছিল? বকুল, কি ধরনের কথা বলো তুমি? অবশ্যই আমি আমার মায়ের গর্ভের আপন সন্তান। তুমি যদি তোমার মায়ের আপন সন্তান হও, তাহলে তোমার প্রতি তার কোনো ভালোবাসা, মায়া, স্নেহ, মমতা কোনো কিছু নাই কেন? তোমার মা তার মেয়ের জামাইরে যে পরিমাণ ভালোবাসা, আদর করে, স্নেহ করে, তার 10 ভাগের 1 ভাগও তোমার প্রতি তার নাই। তুমি তোমার বোনের বিয়ের সব খরচ দিছো, দোকান বন্ধক রাখছো, আমার বাপের কাছ থেকে টাকা ধার নিছো, আমার বিয়ের গয়না খুইলা তারে সব দিয়ে দিছো। সেই টাকা তুমি কিভাবে শোধ করবা সেইটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। এখন সে আবার এসে বলতেছে মেয়ের জামাইরে একদম কমপ্লিট স্যুট দিতে হইব। তোমার মার কি কোনো আক্কেল নাই? আমার তো মনে হয় সে কোনো মানুষ না, সে একটা অমানুষ। দেখো বকুল, আমার মা যা করতেছে আমার বোনের সুখের জন্য করতেছে। খালি তার মেয়ের সুখটা দেখলে হইব? তুমি যে তার সন্তান, তার ছেলে, তুমি তোমার সুখ শান্তিটা দেখা লাগবো না? তোমার মা তোমার বোনের জামাই পকেট থেকে 1টা টাকা পর্যন্ত খরচ হইতে দেয় না, রিকশা ভাড়াটা পর্যন্ত তোমারে দিয়ে দেওয়া হয়েছে। আরে আমার বোনের জামাই আমাদের বাড়ির মেহমান, উনি আমাদের বাড়িতে আসছে, এখন রিক্সা ভাড়া ওনারা দিলে খারাপ দেখা যায় না, এজন্যই মা আমার দিতে বলছে। মানলাম তুমি রিকশা ভাড়া দিছো, খাইতে বসে সে কি করলো? মাছ, মাংস, মাছের মাথা সব কিছু তোমার বোনের জামাইয়ের প্লেটে তুলে দিল। তুমি যে তার সন্তান, কই তোমার তো 1 টুকরা মাছ দিল না, মাংস দিল না, তুমি তো ডাইল দিয়ে ভাত খাই উঠলা। তুমি যাই কও, তোমার মার তোমার প্রতি মায়া, দয়া, ভালোবাসা কোনো কিচ্ছু নাই। তোমার মায়ের সব মায়া, দয়া, ভালোবাসা হইতেছে তার মেয়ের জামাইয়ের প্রতি। মেয়ের জামাইরে নিয়ে সে যে আহ্লাদ করে, আমার তো মনে হয় তুমি তার আপন সন্তান না, ওই মেয়ের জামাই তার আপন সন্তান। বকুল, এটা তোমার ভুল ধারণা। আমার মাও আমার অনেক ভালোবাসে, হয়তো প্রকাশ করে না, তাই তুমি বুঝতে পারো না। প্রচুর ভালোবাসে তোমার মা। দেখো, তুমি আমার এই সবার বুঝাইতে আইসো না। এই মুহূর্তে তুমি তোমার মার কাছে গিয়া কইবা তোমার বোনের জামাইরে তুমি কোনো কমপ্লিট স্যুট দিতে পারবা না, তোমার কাছে টাকা নাই। না না, আমি এটা কইতে পারবো না, মা অনেক কষ্ট পাইব। তুমি তোমার মার কষ্টটা দেখলা, কিন্তু তোমার মায়ের এইসব কাণ্ড কারখানায় যে তুমি কষ্ট পাইতেছো সেটা দেখলা না? দেখো, তুমি আমার স্বামী, তুমি কষ্ট পাইলে আমার কষ্ট লাগে,
আর তুমি যেটা বুঝতে দাও না সেটাও আমি জানি। তুমি যেহেতু কইতে পারবা না, আমি এখন তোমার বোনের জামাইয়ের কাছে যাবো, তারে গিয়া সব কথা কমু। তারে যে হোন্ডা দিছো সেটা তুমি দোকান বন্ধক রাইখা দিছো, আমার বাপের কাছ থেকে টাকা ধার নিয়া দিছো, আর যে গয়না দিছো তোমার বোনের সেগুলো আমার বিয়ের গয়না। আল্লাহর দোহাই লাগে বকুল, আমার বোনের জামাইয়ের কাছে গিয়ে এসব তুমি বইলো না। আমার মা, আমার কারো মান সম্মান কিচ্ছু থাকবো না। তাছাড়া আমার বোনের সংসারে অশান্তি হইব, ঝামেলা হইব। আমি চাই না এইসব কারণে আমার বোনের সংসারে অশান্তি হোক। আমার জন্য কেউ কিছু করুক আর না করুক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো। বকুল, আমার মুখের দিকে তাকায় সব কিছু সহ্য করে যাও। আমি না হয় সহ্য করলাম, তুমি পারবা? দেখো কতদিন সহ্য করতে পারো। মা, ও মা, আসো দেখে যাও। এই দেখো কমপ্লিট শোটটা বানাই নিয়ে আসলাম আসার জামাই লিগে। দেখো তো কেমন হয়েছে। ওরা দেখে কি হবো? জামাই বাড়িতে থাকতে তুই বানাই দিতে পারলি না, একবার তো আমার জামাই রাগ করে বাড়িতে গেছে। মা, 3 দিনের মধ্যে টাকা জোগাড় করতে পারি নাই, এই জন্য বানাইতে পারি নাই। দেরিতে হইলেও তো বানাইছি। হ্যাঁ মা, আশার জামাইরে বুঝায় কইলে সে বুঝবে। তুমি চুপ করো। আচ্ছা বৌমা, তোমার বাপ মার কি কোনো আক্কেল জ্ঞান নাই? তোমার বাপ মা তোমার মায়ের জামাইরে আর মায়ের একটা দাওয়াতও দিল না, একটা কিছু উপহারও তো দিল না। শাহিন, কোন ছোট লেগের মায়ের যেতে বিয়ে করে লই আইছ? মানুষটা ছোট করে কথা বলতে তোমার ভালো লাগে তাই না? মানুষটা কষ্ট দিতে তোমার ভালো লাগে? আমি যে আসার বড় ভাই, আমি যে দিতাছি খাওয়াইতাছি, তাতে তোমার মন ভরে না? আমার শ্বশুর বাড়ির লোকজন কেন তোমার মায়ের জামাইরে দাওয়াত দিয়ে খাওয়াইবো? কেন কিছু দিতে যাইবো? এত যে জামাই জামাই করো, উচ্চ শিক্ষিত, সরকারি চাকরি করে, তুমি তো তার শাশুড়ি, তোমারে কি দিচ্ছে? একটা সুতাও তো দেয় না এখন পর্যন্ত। আমি যে আসার বড় ভাই, বকুল যে তার ভাবি, আমার করে কি দিচ্ছে? এই যে বাড়িতে আসলো 3-4 দিন তা করে খাওয়াইলাম, তা করে এত কিছু দিলাম, যাওয়ার সময় তো একবার কইলো না যে ভাইজান বাড়িতে যাইয়েন, দাওয়াত দেওয়া তো দূরের কথা। কি রকম কথা করে শাহিন? হ্যাঁ, খাওয়াইয়া পরে ওরা খোঁটাও দিতেছস? মা, খোটা দিতেছি না, কথার টানে কথা আইছে এই জন্য বললাম। আহা, মার সাথে তুমি এইভাবে কথা কইতেছো কেন? আম্মা কষ্ট পায়। বকুল তুমি চুপ করো তো, আমারে বলতে দাও। আমি খালি সবার কষ্ট দেখুম, আমার কষ্ট আর কেউ দেখবো না। আমি যদি আমার বোনের জামাইরে এত কিছু দিতে পারি, খাওয়াইতে পারি, আমার কিছু না দেখ। তুমি তো আমার বউ, তোমার একটা শাড়ি দিতে পারতো। আমার মা বয়স্ক মানুষ, তারও তো একটা শাড়ি দিতে পারতো। তাহলে আমি দিব, আমি খাওয়াবো, তারপরে আমার মার মন ভরে না। না, একটা কাজ করো, এই বাড়ি ঘর সয় সম্পত্তি যা আছে তোমার মেয়ের জামাইয়ের নামে সব লেখা দাও। আমি আর আমার বউ গাছতলায় গিয়ে থাকুন। সি 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 শাহিন, তুই আমার মায়ের জামাইরে লইয়া তুই হিংসা করস? একটু দিয়া তুই খাওয়ায়া তুই আমার জামাইরে নিয়ে এত ঘুরি কথা কইলি। এই যে তুই আমারে খাওয়াইতেছ পড়াইতেছ, আরে কদিন পরে তুই আমারে খোঁটারা দিবি? তুই আমার এখন আর সন্তান নাই, বিয়া করে পর হয়ে গেছ। আমার প্রতি তোর মায়া দয়া ভালোবাসা কিচ্ছু বাকি নাই। দেখছ তুই আশার জামাই আমার কতটা ভালোবাসা। এই যে আলো বাড়িতে যে 3-4 দিন আসিল, হ্যাঁ, সারাদিন মা মা করে ডাইকে তাকে মুখে ফেনা উড়াই ফেলাইতো না। আমি আর তোর বাড়িতে থাকুন না, আমার তোর আর খাওয়ান পরন তখন লাগবো না। আমি মেয়ের বাড়ি চলে যাবো, মেয়ের জামাই আমার খাওয়ান পরন দিব। হ্যাঁ যাও যাও, মেয়ের জামাইয়ের বাড়িতে চলে যাও। আমি তো তোমার সন্তান না, মেয়ের জামাই রে কলিজার ভিতরে ঢুকায় রাখো, যাও। হ্যাঁ যাবো কত, কাইলে সকালে চলে যাবো। আম্মা, আম্মা, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমার লগে এইভাবে কেউ কথা কয়? যে সংসারের কাজ তো নিজেরই করতে হয়। তো জামাই বাবাজি আর বিয়াই বিহান কই? আছে তো, ডাকতেছি, দাঁড়াও। আম্মা, আব্বা, কই তোমরা? দেখো আমার মা আইছে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? এতদিন ভালো আছিলাম না বাজান, এখন তোমার দেখে আমি একটু ভালো হয়ে গেছি। তুমি ভালো আছো বাজান? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনারা না দেখলে আমারও ভালো লাগে না। আমি গতকালকে আপনার মেয়েরে বলতেছিলাম যে 2-1 দিনের মধ্যে গিয়ে আপনারা দেখে আসবেন। আপনি আজকে চলে আসছেন, আমার খুব খুশি আমার। আলহামদুলিল্লাহ। বিয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বিয়ান সাহেব, কোনো রকম খোঁজ খবর না দিয়া হঠাৎ করে আমার বাড়িতে চলে আসলেন, কি মনে করে? আর কোয়েন না বিয়াই, আমার মেয়ের জামাই আর মেয়ে আমার এত ভালোবাসে যে আমি ওগুলা ছাড়া আমার বাড়ি থাকতে একটু মন চায় না। সেই জন্য আমি আপনাদের বাসায় চলে আসছি। এখন থেকে আমি আমার মেয়ের জামাই আর মেয়ের সঙ্গে এই বাড়িতেই থাকুম। বাবা বাবা, খুব ভালো।
আমি না ঘর জামাই থাকতে দেখছি, কিন্তু ঘর শাশুড়ি কোনোদিন থাকতে দেখি নাই। আপনি যেভাবে কইতাছেন এখন থেকে মাইয়া আর মাইয়া জামাইয়ের লগে এই বাড়িতে থাকবেন, তা তো আপনার মনে হইতাছে আপনি শাশুড়ি না, আপনি ঘর শাশুড়ি। হ্যাঁ, এই জন্যই তো বেআইন এত বড় ব্যাগ লইয়া আমাকে বাড়িতে আইছে। আমি তো ভাবছি আম কাঁঠালের সিজন, বেআইন আমাকে লাগিয়া ব্যাগ ভর্তি করিয়া আম কাঁঠাল লইয়া আসছে। এখন তো মনে হইতেছে ব্যাগের মধ্যে কিছুই নাই, সব ওনার জামা কাপড়। যাজ্ঞা, মেয়ের শ্বশুর বাড়িতে থাওয়ানোর লেগে আইছেন তো আরাম করিয়া থাকেন। এই আমার এক গ্লাস পানি দাও। আচ্ছা দিতাছি। আর বৌমা, থম ধরে দাঁড়ায় রয়েছো কেন? লাকড়ি কাটো, কাইটা রান্না বসাও। মাল লগে আবার গপ সব শুরু করে দিও না, তাইলে আবার রান্না দেরি হয়ে যাইবো। তোমার শ্বশুর আবার চিল্লা চিল্লি করবো। আম্মা তাহলে থাকেন, আপনি রেস্ট করেন, বাজারে আমার একটু কাজ আছে, আমি কাজটা সাইরে আসতেছি। আচ্ছা হ্যাঁ, গেলাম। যা। কি রে মা, বেলা বাজে 12টা, জামাই এখনো বাড়িতে? অফিস যাইব না? কোন অফিসে যাইবো মা? কোন অফিসে যাইব মানে? জামাই বাবা জিনা সরকারি চাকরি করে? সব মিছা কথা কইছে মা, ও আসলে কোনো সরকারি চাকরি করে না, ও অশিক্ষিত। আমার বিয়ে করার লেগা আর বিয়ের মধ্যে মোটরসাইকেল, স্বর্ণ গয়না এগুলো নেওয়ার লেগা ও সব মিথ্যা কথা কইছে। ও আসলে এতদিন বিদেশ আসছিল, বিদেশ থেকে ধরাকে একবারে বাড়িতে চলে আসছে, এখন বেকার, কোনো কাজকর্ম করে না। অনেক রাত হয়েছে, খাইতে আহ। না বকুল, আমি খাবো না, আমার খিদা নেই। সকাল থেকে কোনো কিচ্ছু খাও নাই, সারাটা দিন না খায় রইছো। এখন যদি রাত্রেও না খাও তাহলে তো শরীর খারাপ করব। অল্প করে চেটা ভাত খাইবা, আসো। বকুল, আমার মার ছাড়া আমি কোনোদিন খাই নাই। খাইতে বসলে আমার মার কথা মনে পড়বো। মায়ের ছাড়া আমার গলা দিয়ে খাওয়ার নামবো না, আমি খাইতে পারুম না। মারে যে এতই ভালোবাসো, কেন লেগা মারে বাড়ি থেকে চলে যেতে কইলা? আমি কি আমার মায়ের বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলতে পারি? এটা যে আমার রাগের কথা, আমার অভিমানের কথা, এটা কি আমার মায় বুঝবো না? আর আমিও এমন হতভাগা সন্তান, আমার মায়ের পাগলের মতো ভালোবাসি, কিন্তু এটা কোনোদিন বুঝাইতে পারলাম না। তুমি ওই দিন আমার জিজ্ঞেসছিলে না আমি আমার মায়ের আসল সন্তান কিনা? আমার এখন সত্যি মনে হইতেছে আমার মা আমাদের পালকই আনছিল। তা না হলে আমার মা আমার চাইরা আমার বোনের জামাইয়ের বাড়িতে চলে যেতে পারতো না। জানো, অনেক ছোটবেলায় আমার বাবা মারা যায়। তারপর থেকে আমি সংসারের হাল ধরছি, বোনটারে লেখাপড়া শিখেছি, বড় করছি, বিয়ে দিলাম, আর যখন যা লাগছে তাই দিছি। তারপর আমি আমার মায়ের কাছে ভালো সন্তান হইতে পারলাম না। কইতে পারো বকুল, আর কি করলে আমি আমার মায়ের বোন পাবো? আমার মায় আমারে জড়ায় ধরবো, আদর করবো, ভালোবাসবো। এইসব কথা আর কইও না, এইসব কথা যতই কইবা ততই তোমার মনটা খারাপ হইব। মা তোমার লোকে রাগ কইরা গেলেও বেশি দিন রাগ কইরা থাকতে পারবো না, দেখবা রাগ কমলেই সে বাড়ি চলে আসবো। না বকুল, আমার মা আর ফিরাইব না, কারণ সে তো আমার সন্তানই মনে করে না, সে আমার বোনের জামাইয়ের সন্তান মনে করে। আমার মা আমার বাড়ি ছেড়ে আমার বোনের জামাইয়ের বাড়িতে চলে গেছে, এটা আমি মানতেই পারতেছি না বকুল। ইচ্ছা করতেছে নিজের জীবনটা নিজে শেষ করে দিই। খবরদার, এইসব কথা কইবা না। কে তোমার ভালোবাসে না বাসে আমি জানি না, কিন্তু আমি তোমার অনেক ভালোবাসি। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচুম না, তুমি ছাড়া তো আমার কেউ নাই। মায়ের ফোন দিছিলা? ঠিক মতো পৌঁছাইছে? দিছি, অনেকবারই কল করছি, ফোন ধরে নাই। সকাল থেকে একটার পর একটা কাম করতেছ, হ্যাঁ? আরে আমার বাড়িতে থাকতে কি তোর আমি কোন কাম করাইছি? একটা কাজের ফরমেশন দেই নাই।
আমার কষ্ট হলে আমি নিজে হাতে করছি। শাহিনের বিয়ার পরে বউরি দিয়ে করাইছি। শ্বশুর বাড়িতে এসে তোর এত কষ্ট করা লাগতেছে রে মা। মা, ওইটা তো আমার বাপের বাড়ি ছিল, আর এটা তো আমার শ্বশুর বাড়ি। বাপের বাড়িতে অনেক আরাম করে ফেলছি তো, তাই শ্বশুর বাড়িতে অনেক কষ্ট করতে হইতেছে। তোর কান গলা খালি কেন? তোর গয়নাগাটি কই? কি হলো, চুপ করে আসত কেন? তো খুললে রাখছো নাকি? না মা, গয়নাগাটি আমি খুলে রাখি নাই। তোমাকে জামাই আমার গয়নাগাটি নিয়ে সব বিক্রি করে ফেলাইছে। কি করছ তুই? গয়নাগাটি বিক্রি করে ফেলাইছে কেন? কইছিলাম না সে বেকার, কোনো কাম কাজ করে না, আমার গয়নাগাটি নিয়ে বিক্রি করছে। কইছে সে নাকি ওই টাকা দিয়ে ব্যবসা করবো। তুই গয়নাগাটি জামাইতে দিতে গেলি কেন? আরে তুই তো জানো যে গয়নাগাটি যে শাহিনের বউয়ের। এখন শাহিনের বউ যদি আমার কাছে গয়নাগাটি চায়, আমি কি জবাব দিব ক? মা বিশ্বাস করো, আমি দিতে চাই নাই, আমার কাছ থেকে জোর করে লয়ে গেছে। মা, আমি বাধা দিয়েছিলাম, সে আমার গায়ে হাত তুলছে, আমার মায়েরা তারপর সব গয়নাগাটি নিয়ে গেছে। কি করছ তুই? না ভাঙছি, আমার নাম সেলিম না। ওই বেটা, একটু সাবধানে কথা কইও। কত বড় কলজা, আমার মাইয়ারে হুমকি দেয়। কি আছে? থাইমা গেলেন কেন? ও মা গো মা, মাল লাগে বয়ে বয়ে গপ করতেছো। এখনো থালা বাটি ধোয়া হয় নাই? থালা বাটি ধুইয়া এই যে কাপড়গুলা এই নাও ধুইয়া ফেলবা, তারপর তোমার শ্বশুরের জন্য নাস্তা বানাবা। নাস্তা বানাইতে দেরি হইলে তোমার শ্বশুর আবার চিল্লাচিল্লি করবো। বিআইন, আমার মাইয়া সকাল থেকে একটার পর একটা কাজ করতেছে, এখন আপনি আবার কাপড় দিতে কইতেছেন? আপনার বাড়ির সব কাজ আপনি আমার মাইয়া দিয়ে করেন কেন? আপনার বাড়ির সব কাজ আপনি কারে দিয়ে করান বিয়ান? কে করবো আবার? আমার পোলার বউ করে। তা আমিও তো আমার পোলার বউরে দিয়ে বাড়ির সব কাজ করাইতেছি। আপনার পোলার বউ আপনার বাড়িতে কাজ করলে কোনো সমস্যা হয় না, আর আপনার মাইয়া তার শ্বশুর বাড়িতে এসে কাজ করলে সমস্যা হয়, তাই তো? শোনেন, মেহমান মেহমানের মতো থাকবেন, আমাদের সংসারে কোনো রকম কোনো নাক গলাইতে আসবেন না। মাতব বাড়ি যদি করতে হয় না, নিজের বাড়িতে গিয়া করবেন। আরে চুপ করে বয় না, কাজ হাত লাগাও। আমার শিলা, আমার নুরা, আমার ভাঙে দাঁতের গুড়া। কত বড় বলছি আমি করছি তোর এই বাড়িতে বিয়ে দিয়ে। একটু চিন্তা ভাবনা করি নাই, একটু সময় নেই নেই মন চাইছে একটা সরকারি চাকরিজীবী মনে করে পরে আমি তার হাতে তুলে দিছি। আমার শাস্তি পাওয়া উচিত রে মা, আমার শাস্তি পাওয়া উচিত। আমি ভুল করছি রে, আমার তুই মাফ করে দিস। সেলিম, সত্যি করে আমার একটা কথা কবি, তো শাশুড়ি রেখে সারা জীবনের জন্য আমাকে বাড়িতে নিয়ে আইসোস? যদি আয় না থাকোস তাহলে ক তোর বাপে আর আমি এই বাড়ি থেকে চলে যাই। একটা বয়স্ক মুরব্বী অসুস্থ মানুষ সারাক্ষণ চোখের সামনে দিয়ে গুড়গুড় গুড়গুড় করে, আমার না খুব বিরক্তি লাগে, সহ্যই করতে পারি না আমি। মা, তোমাকে কথা আর কি কমু, ওই বুড়িরে দেখলে আমারও বিরক্ত লাগে। এই আশা, আশা, এই তোমার মাই কি সারা জীবনের জন্য আমাকে বাড়ি চলে আসছে নাকি? হ্যাঁ, ছেলে মানুষ তো ঘর জামাই থাকে, তোমার মাই কি আমাকে বাড়িতে ঘর শাশুড়ি থাকার জন্য আইছে? যাও, তোমার মায়ের এখনই বলবা কাল সকালে যেন আমাকে বাড়ি থেকে চলে যায়। না না, আমি আমার মার যে এই কথা কইতে পারবো না, আমার মা যদি এই কথা শুনে অনেক কষ্ট পাইব। তোমার মা কষ্ট পাইলে আমাকে কি? হ্যাঁ, আমাকে কি? বেয়া নির্লজ্জ মহিলা! আরে নিজের মায়ের শ্বশুর বাড়িতে কেউ এতন বয়ে থাকে? ছোট লোক, ফকিনের বংশ না, আমার মনে হয় পোলা ঠিক মতো খাইতে দেয় না, সেই জন্য এই মেয়ের শ্বশুর বাড়িতে এসে বয়ে রইছে। এইখানে এসে তো ভালো ভালো খাওয়ান পাইতেছে, ভালো জায়গায় থাকতে পারতেছে, বাড়ি যাওয়ার কথা আর মাথায় আসতেছে না। আমার কি মনে হয় জানো সেলিম, বেআইন রে তার পোলা বাড়ি থেকে বাইর করে দিছে। বেআইন যদি বাড়িতে থাকে তাইলে তোর শ্বশুরের সম্পত্তির ভাগ তো হেরেও দিতে হইব। সেই জন্য তোর শাশুড়ির বাড়ি থেকে বাইর করে দিয়া তোর সম্বন্ধী সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিছে। আব্বা, তুমি তো ঠিকই কইছো, ওর ভাইরে তো আমার একদম সুবিধার লোক মনে হয় না। এই তোর মায়ের কবি কাল সকালে আমাকে বাড়ি থেকে চলে যেতে। তোর মা যদি বাড়িতে না যায় তাহলে তো তোর ভাই পুরো সম্পত্তি নিজের নামে নিয়ে নিব, তুই তো তোর বাপের সম্পত্তির কানা করিও পাবি না। তাছাড়া তোর মায় আমাকে বাড়ি থাকলে তো আমাকেই লস। উনি যদি ওই বাড়িতে থাকে তাহলে তো ওইখান থেকে তোর মায় আমাকে এটা ওইটা আইনা দিতে পারবো, আমরাও মাঝে মধ্যে গিয়ে একটু ভালো মন্দ খাইতে পারো। আর সে আমাকে এখানে থাইকা তো উল্টা আমাকে অন্ন ধ্বংস করতেছে। এখন গিয়ে তোর মায়ের ক কাল সকালে যেন চলে যা, যা। ভালোই ভালো যদি না যায় আমি কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দেবো। কি করলে তুমি? তুমি আমার গাড় ধরে বাড়ি করে দিবা? আরে জামাই,
আমার মায়ের সসম্মানে তোমার সঙ্গে তুলে দিয়েছিলাম, তুমি আমার মায়ের এইভাবে অপমান করো। আপনাদের আমি আর কষ্ট দেব না, আর আমি আপনাদের সামনে ঘুরে বেড়াবো না। আমি আমার বাইরে নিয়ে চলে যেতেছি। চল, এক্ষুনি চল আমার সাথে। মা মা আমি কই যাবো কো? আমার বিয়ে হয়ে গেছে, এটা আমার শ্বশুর বাড়ি। মা আমার জামাই যেমনই হোক না কেন, আমার তো সংসার করতে হইব। আমি আমি এই বাড়িতেই থাকবো। মা মা তুমি আমার কথাটা শোনো মা, তুমি এই বাড়ি থেকে চলে যাওয়ার এক মুহূর্ত এই বাড়িতে থাইকো না, তাহলে এরা তোমার আরো বাজে ভাবে অপমান করবো। মা মা তুমি চলে যাও। মা শুনছেন আপনারা, একটা মানুষের মতো মানুষ আপনাদের কাছে পাঠাইছিলাম, আপনি সম্মান দিতে পারেন নাই। আমি চলে যেতেছি। আমি তো কোরবানি করে দিয়ে গেলাম রে মা। ভালো থাকিস, ভালো থাকিস মা। তুই মাফ করে দিস, আমার প্রায়শ্চিত্ত আমার করতে হবে, মাফ করে দিস। সরেন মার বড় গলা, দুধ দিয়ে খাই পাকা কলা। মা, কি হয়েছে? স্বপ্ন দেখছো? হবকুল মারে স্বপ্ন দেখছি। আমারে তো স্বপ্ন দেখবাই, সারাদিন তারে নিয়ে ভাবো না। দেখো, রাগ গোসা যাই করো, আমার সঙ্গে তোমার এইরকম ব্যবহার করাটা উচিত হয় না। মা তো, মারে কষ্ট দেওয়া উচিত হয় না। মা যতই খারাপ ব্যবহার করুক, মা তো মাই। আমি কই কি, কালকে সকালে গিয়া তুমি আমারে বুঝাই শুনে বাড়িতে নিয়ে আসো। মার সাথে আমি যে খারাপ ব্যবহার করছি, আমি গেলে কি মা আমার সাথে আইবো? আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে যাবো। দুইজনে মিললে আমারে বুঝাইলে সে বুঝবো। যেমনি হোক তার বাড়িতে নিয়ে আসো। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। মা, তোমার এই অবস্থা কেন? তুমি গাছতলায় কি করো? তুমি না আশোক বাড়িতে ছিলা? আসো বাড়ি থেকে আমি কালকে রাত্রেই চলে আইছি। কেন চলে আইছো মা? অপমান সহ্য করতে না পেরে চলে আইছি বাজান। কি? তোমার কে অপমান করছে? সেলিম একদিন বিদেশে আসছিল, ওইখানে ধরা খাইয়া এখন দেশে চলে আসছে। এখন সে বেকার। আমার মায়ের বিয়া করার লেগে মোটর সাইকেল আর স্বর্ণের গহনা নিবার জন্য সে আমাদের কইছে সে শিক্ষিত, সরকারি চাকরি করে। আমি ওই বাড়িতে যাওয়ার পর আমি আসল চেহারা দেখতে পাই। দিন রাত আমার মায়ের উপর অত্যাচার করে, সারাদিন কাম করে। মায়েরটা একটু আশ্রয়, একটা প্রশ্রয়, একটা আরাম পায় না, একটু কোনো সময় একটা আদারে বসে একটু শান্তিতে থাকতে পারে না। এমনকি মায়ের গায়ে হাত তুলে যে স্বর্ণ গয়না দিয়েছিলাম সেগুলো বিচ্ছে ফেলেছে। সেলিমের বাবা, আরে পুরা পরিবারটাই লোভী, পুরা পরিবারটাই। আম্মা, আপনি আপনার মেয়ের জামাইরে নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসতেন, অথচ সেই ভালোবাসার প্রতিদান হিসেবে আপনি কি পাইলেন কোন? এই যে আপনার সন্তান, আপনি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর একটা রাত সে ঠিকঠাক মতো ঘুমাইতে পারে নাই। সারা রাত আপনার কথা কইতো, সারাটা রাত মা মা কয়ে কান্নাকাটি করতো। আপনার চিন্তায় সে খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিছে। আম্মা, নিজের সন্তান গরিব হইলেও নিজের সন্তান, আর অন্যের সন্তান রাজা বাদশা হইলেও লাভ নাই। সে পরের সন্তান পরপরই থেকে যায়। আপনার মেয়েও আপনার সন্তান, আপনার ছেলেও আপনার সন্তান।
অথচ মেয়ের সুখ শান্তির কথা ভাইবা আপনি ছেলের কত মনে আঘাত দিলেন। আম্মা, সব সময় আপনি মেয়ের জামাইয়ের সুখ শান্তির কথা চিন্তা করছেন, নিজের ছেলের সংসারের সুখ শান্তি নিয়ে কখনো চিন্তা করেন নাই। আজকে দেখছেন আপন রে পর আর পরে আপন বানাইলে কি পরিণতি হয়। মা, আমি তোমারে খুব ভালোবাসি, আমি তোমার কাছে শুধু ভালোবাসা চাইছি। তুমি আমার সবসময় বলতা না আমি আমার বোন জামাইয়ের হিংসা করি, আমার সত্যি আমি হিংসা করি। যখন আমি দেখতাম আমার জন্মদাতা মা আমারে আদর করে না, আমারে ভালোবাসে না, আমার চোখের সামনে পরের সন্তানরে আমার বোনের জামাইরে আদর করে ভালোবাসে, তখন আমার হিংসা হইতো মা, হিংসায় আমার বুকটা ফাইটা যাইত। আমার চিল্লায় কাইন্দা কইতে ইচ্ছা করতো, মা আমার একটু আদর করো, আমার একটু ভালোবাসো, কিন্তু কখনো তোমারে কইতে পারি নাই মা। তোমার অনেক ভাবে বুঝাইতে চাইছি, কিন্তু তুমি বুঝো নাই, আমার ভুল বুঝছো। মা আমার এর পর করে দিও না মা। মা আমি তোমার সন্তান, আমি তোমার কোলে থাকতে চাই, তোমার সাথে থাকতে চাই মা। বাবারে, আমি ভুল করছি, আর কইস না বাজান, আর অপমান করিস না। আমি এখন বুঝতে পারছি পর কখনো আপন হয় না, কখনো না। মেয়ের জামাই সন্তানের মত, কিন্তু মেয়ের জামাই কোনো সময় আপন সন্তান হয় না বাজান। মেয়ের জামাই শ্বশুর শাশুড়ি যতই ভালোবাসুক, এর পিছনে একটা স্বার্থ থাকে। আপন সন্তানের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই বাজান। আমি বুঝতে পারছি বাজান, আমার তুই মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে বাজান। না না মা, তুমি আমার কাছে মাফ চাইও না, তুমি আমার কাছে মাফ চাইলে আমার পাপ হইব। মা তুমি আমার কথা দাও, কোনোদিন আমার ছেড়ে যাইবা না, সবসময় আমাদের সাথে থাকবা। না বাজান, কোনোদিন আমি তোর ছেড়ে যাবো না বাজান। যতদিন বাজে থাকবো আমরা তিনজন একসঙ্গে থাকবো। আমি আর তোর ছেড়ে কোনদিন যাব না। আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দিস বাজান। চল ভাই চল। না মা, যে তোমার অপমান করছে, যে তোমার মনে আঘাত দিয়ে কথা কইছে, আমার বোনের যে নির্যাতন করছে, আমাদের সাথে মিথ্যা কথা বলছে, তার একটা উচিত শিক্ষা দিব আমি। সুজাহান বাপের বাড়ি যাবি, আমার জন্য 20,000 টাকা নিয়ে ভিতর ভাইয়ের কাছ থেকে যা। জরুরি ভিত্তিতে আমার টাকা লাগবে, এখনই যা। তুমি আমার স্বর্ণ গয়না সব বিক্রি করে দিছো, আমার ভাইজান বিয়েতে একটা মোটরসাইকেল দিছিল, সেটাও বিক্রি করে ফেলছো। আমার মা এই বাড়িতে কিছুদিনের জন্য আসছিল, তুমি তোমার মা বাবা সবাই অপমান করে আমার মায়ের বাড়ি থেকে বাইর করে দিছো। কোন মুখে এখন আমার কাছে আমার 20,000 টাকা চাইতেছো? আমি আমার ভাইজানের কাছ থেকে একটা টাকা আনতে পারবো না। তুমি আসলে মানুষটা, তুমি একটা অমানুষ। আমি অমানুষ না, আমি অমানুষ। তুই বাপের বাড়ি থেকে টাকা আনতে পারবি না, আজকে তোর আমি বাইরে ফেলাম। আমার বোনের গায়ে হাত তুলছস, আমার মারে অপমান করে বাড়ি থেকে বাইর করে দিছস, আমাকে মিথ্যা কথা কইছস, প্রতারণা করছস, আজকে তোর আমি জানি মেরে ফেলাম। চুপ করেন, আমার সামনে আমার ছেলের মানুষ তো সাহস তো বলতো না। আপনার ছেলের কত বড় সাহস, আমার বোনের গায়ে হাত তুলে আমার মারে বাড়ি থেকে বাইর করে দেয়। আপনার ছেলে দিনের পর দিন আমার বোনকে নির্যাতন করে, তখন তো আপনারা কিছু বলেন না। আপনারা যেহেতু কিছু বলেন না, আমিও ওরা শিক্ষা দেবো করে। আরে কি কি কর, কি কর, হ্যাঁ? কি করো? ভাইজান, ভাইজান তুমি ওরে মাফ করে দাও ভাইজান। ভাইজান ও আমার স্বামী ভাইজান, তুমি যদি ওরে মাইরা ফেলো তাহলে আমি বিধবা হয়ে যাবো। ভাইজান ও ভালো হোক, খারাপ হোক, মন্দ হোক, সিটার হোক, বাটপর হোক, তারপর তো আমার স্বামী। ভাইজান আমি ওরে নিয়ে সংসার করতে চাই, তুমি ওরে মাইরা ফেলালে আমার কি হইব? ভাইজান তুমি আমার স্বামীরে মাফ করে দাও, আমার স্বামীর জীবন তুমি ভিক্ষা দাও। হবা জান, তুমি আমার পোলাটারে মাইরো না, আমার বুকটারে খালি করে দিও না। তুমিও তো একটা মায়ের সন্তান। আমি বেকার তো ভাইজান, এই জন্য মাথার মধ্যে উল্টা পাল্টা চিন্তা ভাবনা আসে ভাইজান। তবে আমি আপনার কথা দিতেছি ভাইজান, নিজে কাজ করে পরিশ্রম করে আমি সংসার চালাবো, অন্যের উপর আমি আর ধার ধারম না ভাইজান। আপনি মাফ করে দেবেন ভাইজান। দেখো, ক্ষমাই একটা মানুষের সবচেয়ে বড় মহৎ গুণ। দুলাভাই যেহেতু তার ভুল বুঝতে পারছে,
তুমি তারে ক্ষমা করে দিয়া আরেকটা সুযোগ করে দাও। মাফ আমার কাছে না, আপনারা আমার মায়ের মনে কষ্ট দিছেন। আপনাদের জন্য আমার মা সারা রাত গাছ তলাইছিল। আমার মা যদি আপনাদের মাফ করে তাইলে আমি মাফ করব, নাইলে নারী নির্যাতন মামলায় সব কারণে জেল খারাপ আমি। আম্মা, আপনি আমার এত ভালোবাসেন, অথচ আমি আপনার সাথে কত বড় অন্যায় করছি, আপনার সাথে কত বেয়াদবি করছি। আপনার আমি ঘাট ধরে বাড়ির থেকে বাইর করে দিতে চাইছি। আম্মা, আমি আসলে মানুষ না, আমি পশু। আপনি আমার শেষবারের মতো একটা সুযোগ দেন আব্বা। আমি আপনার কথা দিতেছি, আমি জীবনে আর কোনো দিন আপনার সাথে কোনো ধরনের বেয়াদবি করব না। আমার মায়ের আমি যেরকম সম্মান করি, শ্রদ্ধা করি, আপনারা আমি একইভাবে সম্মান করুন, শ্রদ্ধা করুন। আপনি ওরে মাফ করে দেন আব্বা। হয়েছে হয়েছে, ওঠো 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 ওঠো। যা করছো করছো বাবা, তো ভবিষ্যতে যদি আবার কোনোদিন এইরকম করো, আমার মেয়ের উপর অত্যাচার করো, আমি কিন্তু তখন মাফ করুম না। আমার মেয়ে আমি কষ্ট করে পালছি, তোমার কাছে দিয়েছিলাম সসম্মানে। সম্মানে রাখতে না পারলে আমার মেয়ের তোমাকে থাকার তো কোনো দরকার নেই। তোমার কাছে কথা দিতে হবে, আমার মেয়েকে তুমি সত্যিকারের এই বাড়ির বউ হিসেবে মানিয়ে নিতে হবে। তোমার মা বাবা দুজনকে মানিয়ে নিতে হবে, তবেই আমি ঠান্ডা হব, তবে আমি তোমার পুরোপুরি মাফ করব। আমার কষ্ট আমি কোনো সময় তোমার কাছে বলবো না, কিন্তু আমার মেয়ের কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমার কষ্টের মাইয়া। এই যে আমি কান ধরে আপনার কথা দিতেছি, আমি আর জীবনে কোনোদিন আশার উপরে অত্যাচার করবো না। আশা, আমি তোমার কথা দিতেছি, আমি জীবনে আর কোনোদিন তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করুম না, তোমার অত্যাচার করুম না। তুমি আমাকে মাফ করে দাও। ভাইজান ভাবিরে যেরকম ভালোবাসে, আমি সারা জীবন তোমার সেরকম ভালোবাসো। আমারে মাফ করে দাও। কথাটা মনে রেখো, আজকে আমার মা তোমারে মাফ করছে বলে আমি তোমারে মাফ করলাম। আগে শুধু শুনতাম মানুষের কাছে যে একবার এমপি হলে নাকি 14 বংশ বসে বসে খায়। আগে ভাবতাম যে আল্লাহ কি করে খায়, এখন দেখছি যে তা 14 বংশ না 28 বংশ বসে খাবে, কিছু করা লাগবে না। কিন্তু ওই রকম হওয়া লাগবে। জামাত ইসলামী বাংলাদেশ থেকে যেহেতু আমিরে জামাত আমাদেরকে জানিয়েই দিয়েছে, জামাত ইসলামী থেকে কেউ এমপি মন্ত্রী যদি হয় 5 বছরে তার একটা টাকা বাড়বে না। যা আছে হলফনামায় দেওয়া ছিল আরো কমে যাবে। আমি 5 বছর পরে যদি আমার যা হলফনামায় দেওয়া আছে ওখান থেকে একটা টাকা বাড়ে, ছাড়বে আমারে? আর উনি না ছাড়ুক, আমার নিজেরও তো বিবেক আছে। কার জন্য করি আমি রেখে যাব? হয়তো যদি এখনই মরে যায় 5 বছর পরে, ওই সম্পদ হাজার হাজার কোটি টাকার, ওটা আমার বউ আর আমার মেয়ে, আমার বাবা মা, ওরা খরচ করবে। আর আমার যেহেতু চাইলে নেই, এই যদি যা করবো কামাই সব আমার জামাইরা খাবে। ওই লোকের চাইলের জন্যে আমি এই 2 নাম্বার এই রাস্তায় কোন কারণে যাব? আর একটা বিষয় আছে, এদের জন্য কামাই করে আমি রেখে গেলাম, যেহেতু বৈধভাবে পারবো না, কারণ মাত্র 55,000 টাকা বেতন। অবশ্যই আমার অবৈধভাবে যাওয়া লাগবে। এই যে 25টা মন্ত্রী, 24টা প্রতিমন্ত্রী, সব মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করে বাজেট নিয়ে এসে অদাওদি কাজ করে অদাওদি যদি খেয়ে ফেলি, বলেন 5 বছরে কয়েক হাজার কোটি টাকার মালিক কোনো ব্যাপার না। করে গেলাম, করে কি লাভ হলো? অবৈধভাবে ইনকাম করে একদিকে আমার পাপের বোঝা পাহাড় পরিমাণ হয়েছে, আর একদিকে আমি মরে যাওয়ার পরে এই সম্পদগুলো আমার জামাই, আমার মেয়ে, আমার বউ, আমার মা বাবা, এরা আরো অবৈধভাবে ব্যয় করবে। কথা বলেন না কেন? ওরা যে হেদায়েতের উপর থাকবে, আমি মরে গেলে গ্যারান্টি আমার দিল কে? ওরা যে আমার উপকার করবে মরণের পরে, আমার গ্যারান্টি দিল কে? লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। তোমরা কেউ জানো না, তোমাদের মা বাবা, তোমাদের বাপ দাদা, এই মানুষগুলো তোমাদের সন্তানাদি কে তোমাদের উপকারী কেউ জানো না। মরে যাওয়ার পরে ওরা দেখা যাচ্ছে এমন একটা আয়োজন করেছে যে আয়োজনে গোনা হয়। এরকম আয়োজন নেই দেশে? এরকম হাজারো অবৈধ কাজ করবে, বিশাল ডিশ এন্টিনা নিয়ে সারাদিন নাটক সিনেমা দেখলো মনে করেন। একদিকে আমার অবৈধ কামাই করা টাকা, আর একদিকে অবৈধভাবে ব্যয় করতে থাকবে।
এদিকেও গোনা ওইদিকেও গোনা, মাঝখান থেকে এগুলোর ভোগ করা লাগবে হামজাকে, আর ওরা থাকবে আরামে। এই পাগলামি আমি করব কোন কারণে? রিমান্ডে থাকাকালীন যখন আয়না ঘরে ছিলাম, ওই সময় একজন অফিসার আমারে পাহারা দিত, হিন্দু সঞ্জয়। ও আমারে বলতো, আপনাকে আমি এমনিতেই ওয়াজে চিনি, আমরা যদিও হিন্দু মানুষ কিন্তু ওয়াজ শুনি। আমি বাইরের দেশে ছিলাম 2 বছর, কিসে নিয়ে যায় জানো ওদের, মিশনে। একটা মুসলমান দেশে গিয়েছিলাম। ওনার তো আমি বলছি 2 মিনিটে, এই কারণে এখানে একটা শিক্ষা যে ওনারা কিভাবে বুঝেছিলেন আর আমরা আসলে মুসলমানেরা কিভাবে বুঝি। আমারে বলছে, মাওলানা, বাংলাদেশের মুসলমানেরা আর অন্যান্য দেশের মুসলমানেদের কোরআনে কারিম বোঝা এবং মানা এক না। কি করে? আপনি কি বুঝলেন কোরআনের? আমারে বলছে, আমার কিন্তু অনেক আয়াত মুখস্থ আছে। আমি এই 2 বছর ছিলাম মুসলমান একটা দেশে। আমার মনে হয় সম্ভবত এটা 20 সালের ঘটনা, ওমানের কথা বলেছিল। কারণ এখন আর ভালো মনে নেই, আগে একবার পড়লে আমার মুখস্থ হয়ে যেত। আর রিমান্ডে এমন টর্চার করেছে, ছাতা মাথা শেষ। এখন 5 বার না 10 বার পড়লেও ছাতা মুখস্থ হয় না। মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জালেমরা বাদ দেয়নি, যেখানে অত্যাচার করে নাই। যেভাবে করা যায় ওইভাবে করিস। আয়না ঘরের ভেতরে আমি এখন নাম শুনছি মানুষের কাছে যে চেয়ার ছিল। হ্যাঁ, আমি নিজে দেখেছি, আমারে বসিয়েছিল কিন্তু আমারে ঘোরায়নি। তা আমার আগে যারে নিয়ে গেছে আমি শুনলাম যে তারে চেয়ারে ঘুরিয়েছিল। এভাবে হাত বেঁধে দেয় ক্লিপ দিয়ে, গলা বেঁধে দেয় ক্লিপ দিয়ে, পায়ের সাথে শিকল লাগানো, মাজায় দড়ি এইটে বাঁধা। একটা সুইচ আছে, মাত্র টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে 1 মিনিটে 120 বার ঘুরতে থাকবে। 1 মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয়বার? 2 বার। আপনি বলেন তো 1 সেকেন্ডে যদি এই চেয়ারটা 2 বার ঘোরে তো কত দ্রুত ঘুরে লাগে। মাথার মগজ এলোমেলো হয়ে যায়। 5 মিনিট এরকম থাকার পরে মনে হবে যে আল্লাহ, আমি দুনিয়া 10টা দেখতে পাচ্ছি। আর খাবারের কথা তো বলা যায় না, কি যে খেয়েছি 3 বছর আমি জানি আর আমার আল্লাহ জানে। ওই সময় উনি আমারে বলছিলেন, মাওলানা, আমার বাড়ি রাজবাড়ি, আপনার বাড়ি কুষ্টিয়া শুনেছি, কিন্তু আমার হাত পা বাঁধা, কিছু করার নেই। ওই রাত 12টার সময় আসতো, ফজরের আগে চলে যেত। বলছে, আমি যখন ছিলাম ওই দেশে এক হোটেলে আমি খাবার খাওয়ার জন্য রিজার্ভ করে নিয়েছিলাম হোটেলটা। প্রতিদিন খাবার খেতে যেতাম, আর দেখতাম খাবার আমারে যে ছেলেটা দেয় পানি দিয়ে যায়। অনেক দিন পরে জিজ্ঞাসা করলাম যে তোমার নাম কি? এই হোটেলের মালিকের সাথে কি তোমার আত্মীয়? ছেলেটা বলছে, হোটেলের মালিক আমার বাবা। হোটেলের মালিক আপনার বাবা, আর আপনি তার ছেলে, এত বড় বিশাল হোটেল, আর আপনি হোটেলের বয়। একটা কথা হইল, আপনার বাবা আপনাকে লেখাপড়া করাতে পারেনি? বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আপনি কি মাথা ঠিক আছে আপনার? শুনলাম নাকি আপনার একটা ছেলে, তারে আপনি মানুষের মতো মানুষ না করে হোটেলের বয় বানিয়ে রেখেছেন। আপনি একটা মানুষ আর নিজে বসে আছেন চেয়ারে। ওনার ভাষা দিয়ে, আরবি ভাষা যেহেতু হালকা হালকা বুঝে ফেলেছে, তারে বলছে, ইয়া আখি, হে ভাই, আপনি কি বলেন আমারে? কোরআনের আয়াত ওই দিন উনি ওনাকে শুনিয়েছিল নাকি? হিন্দু বেটা আমারে বলছে যে আমি ওই আয়াতটা পরবর্তীতে এসে মুখস্থ করে নিয়েছি। সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম, ইলা আখিরি আয়াত। হে ঈমানদারেরা, অবশ্যই তোমাদের সন্তানাদি, তোমাদের সম্পদাদি, তোমাদের স্ত্রী, সন্তান, সম্পদ, এগুলো কেউ কেউ তোমাদের শত্রু। কে বলছে? দোকানদারে আয়াত আমাকে শোনালো। উনি তো আর বাংলা পারে না, আরবিতে শোনানোর পরে আরবিতে একটা ব্যাখ্যা দিল, আর আমিও হালকা হালকা আরবি 2 বছরে বুঝে ফেলেছি। পরবর্তীতে এসে আমার রুমে ইন্টারনেট থেকে কোরআন শরীফ বের করে সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত বিভিন্ন তাফসীর সহ মিলালাম। পরের দিন ওনারা জিজ্ঞাসা করলাম যে আয়াত পড়েছিলেন, আয়াত আমার আয়ত্ত হয়ে গেছে, কি বুঝালেন আপনি? হোটেলের মালিক ওই হিন্দু লোকটাকে, এই অফিসারকে বলেছে, দেখেন আপনার তো বাড়ি বাংলাদেশে,
বাংলাদেশ, ভারত, পাকিস্তান মানুষের ইমান, তাদের কোরআন বোঝা মানা, আর আমাদের এই সমস্ত দেশের মানুষের কোরআন বোঝার মানা একরকম না। কিভাবে? এই ছেলেটা আমি নিজে জন্ম দিয়েছি, এর ওপরে আমার 13টা দায়িত্ব আছে। এই 13টা দায়িত্ব আমি কম বেশি পালন করেছি। তার প্রথম দায়িত্ব ছিল সে হবার পরে তার ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া আমি দিয়েছি। এরপরে তার একটা নাম রাখা আমি রেখেছি, আকিকা দেওয়া দিয়েছি। তাকে আমি দিন শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু শয়তানি করে শেখে নাই। এটা তার আমার জোর করার বিষয় না, অনেক চেষ্টা চালিয়েছি কিন্তু সে করে নাই। সর্বশেষ আমার যেহেতু দায়িত্ব তার একটা বিয়ে দেওয়া, সৎ পাত্রী দেখে তার আমি একটা বিয়েও দিয়েছি। এরপরে আমার দায়িত্ব ছিল তার একটা উত্তম কর্মসংস্থান তৈরি করে দেওয়া, জায়েজ কর্মসংস্থান। এখন ওর যে লেখাপড়া, ওর যে জ্ঞানের দৌরাত্ম, ওর যে যোগ্যতা, ওরে আমি তো ঘুষ দিয়ে কোনো ভালো চেয়ারে বসাতে পারি না। কারণ ওর যে যোগ্যতা, ওরা যদি আমি এখন 20 লাখ টাকা ঘুষ দিয়ে কোনো চেয়ারে বসিয়ে দেই, ও চেয়ার পর্যন্ত নষ্ট করবে। তো ওর জন্য আমি আমার আখেরাত নষ্ট করব কোন কারণে? আল্লাহ তো আমারে জানিয়েছে যে সন্তানাদি সম্পদাদি এগুলো শত্রু, ফাহজারুহুম, তাদেরকে উপেক্ষা করে চলো, তাদের থেকে সতর্ক থাকবা। আমি তো সতর্ক হয়ে আছি, এর যা দায়িত্ব আমি পালন করে দিয়েছি। এখন যেহেতু ওর সংসার ওর চালানো লাগবে, আমি তো ওর পেছনে ইনভেস্ট করে কোনো হারাম কাজে ওরে আমি লাগাতে পারি না। ওর যা পড়াশোনার দৌড়, সেই হিসাবে ও হোটেল বয় হিসাবে থাকতে পারে। এই জন্য আমি চেয়ারে না বসে ওরে হোটেল বয় বানিয়েছি, যা কাজ করে খা। বাংলাদেশের মানুষ আমরা যারা মুসলমান, যারা দায়িত্বে আছি, যারা ধনী মানুষ, সত্যি কথা বলেন তো, দল না দেখে, পরিবার না দেখে যদি কোরআনের আয়াতটা আমরা এইভাবে বুঝে এই দেশে এখন কাজ করতাম, কেউ দলীয়করণ করে বিভিন্ন চেয়ারে বসতে পারতো না। আন্দাজে চিল্লালেন না, বুঝে চিল্লিয়েছেন? সে লোকটা কোরআন বুঝেছে এবং মেনেছে কিভাবে, আর আমরা কোন ধান্দায় আছি ভাই? সে বলছে আমার ছেলে আমি জানি, কিন্তু আমার শত্রু হয়ে দাঁড়াবে যদি ওর পেছনে আমি অবৈধভাবে টাকা ইনভেস্ট করে কোনো অবৈধ চেয়ারে বসিয়ে দেই। না, ওর জন্য আমার আখেরাত আমি নষ্ট করতে চাই না। সাতক্ষীরাবাসী, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। সারা দেশের 18 কোটি মানুষই আমার। দল আলাদা করতে পারেন, মত আলাদা থাকতে পারে, ভাই অনেক ভালোবাসি আপনাদেরকে, পাগলামি করবেন না। কি করবেন আপনি এত টাকা পয়সা কামাই করে? আপনার মতো বুঝ যদি হতো, আমিও তো এই রাস্তায় থাকতে পারতাম, কত কিছু করতে পারতাম। আমি নিজে তো এখন টের পাচ্ছি, কিন্তু আমি বিশ্বাস করি যে এগুলো একটাও আমার সাথে যাবে না, সব আমার শত্রু হয়ে দাঁড়াবে।